আমি এই ভণ্ডগুলোকে বলবো যে ঈদের দিনে অন্তত বেলা 3টের সময় বা 2টোর সময় একবার মৌখালিতে আমার বাড়িতে আসতে। সামনে ঈদ আসছে, সেই ঈদের জন্য আজকের প্রত্যেকের আমি একটা করে পাঞ্জাবি আমি প্রত্যেকে দিয়ে দেবো, সেইটা পরে অন্তত ঈদ করবেন। আর ঈদের দিন বিকালে সকলের আমি নিমন্ত্রণ করছি, ঈদের দিন বিকাল 3টে আমি সকলকে নিমন্ত্রণ করছি যেন সেদিন আমার বাড়িতে সবাই যাবেন। এটা কিন্তু সকলের কাছে আশা করছি, যাবেন তো সবাই নাকি? অন্তত একটু মিষ্টি মুখ করে আসবেন। দেখুন আজকে একটা জায়গায় আমরা অবাক হই, ঈদ মিলন উৎসব, একটা জায়গায় আমি অবাক হই। প্রতি বছর আমরা করে থাকি, কিন্তু এই যে আইএসএফ আছে, বিজেপি আছে, আমি বিশেষ করে আইএসএফ এর কথাটা বলি। আমরা যদি কোনো দুর্গাপূজা যাই, কালী পূজা যাই, কিংবা ছট পূজা যাই, কোনো মুসলিম ছেলে যদি যায় সে কি হিন্দু হয়ে যায়? না। কোনো হিন্দু লোকেরা যদি আমাদের জলসাতে যায় কিংবা ঈদ মিলন উৎসবে যায় তারা কি মুসলিম হয়ে যায়? না। কিন্তু দেখবেন এই ভাঙড়ের কিছু কাপুরুষ মিডিয়া আছে, কিছু আইএসএফ এর সোশ্যাল মিডিয়া টিম আছে, আমরা যদি কোনো পূজা পার্বণে উৎসবে যাই এরা সঙ্গে সঙ্গে পোস্ট করে বলে, আর এদের কিছু 2-1টা ভণ্ড আছে তারা বলে আমরা নাকি আর মুসলমান নেই, নাকি হিন্দু হয়ে গেছি। আমি ওদেরকে বলবো, আজকের ফেসবুক লাইভ হচ্ছে অনেকের, আমি এই ভণ্ডগুলোকে বলবো যে ঈদের দিনে অন্তত বেলা 3টের সময় বা 2টোর সময় একবার মৌখালিতে আমার বাড়িতে আসতে। আমার ওখানে যদি 10,000 লোক আসে তার 7,000 আসে আমার হিন্দু ভাই বোনেরা। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের। আজকের কাপুরুষের দলটা কেউ হিন্দু কেউ মুসলমান করতে চাইছে, জাতপাতের দাঙ্গা, হিন্দু মুসলমানের রক্তে হোলি খেলা করতে চাইছে, বিভাজন করতে চাইছে আমাদের একে অপরকে। এই ধরনের একটা ভয়ঙ্কর নোংরা খেলা আজ করতে চাইছে। আমি সকলকে বলবো, আমাদের যুব সমাজের ছেলেরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই যারা বসে আছো, একদিন দেখবে কেউ এখান থেকে এমএলএ হবে, কেউ এখান থেকে প্রধান হবে, কেউ সভাপতি হবে, কেউ পঞ্চায়েতের সমিতির মেম্বার হবে, কেউ গ্রাম পঞ্চায়েতের মেম্বার হবে, কেউ জেলা পরিষদের মেম্বার হবে। ইতিহাসকে কখনো মিথ্যা করা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু, আজ আমরা এমএলএ আছি, আজকে আমরা পার্টির নেতা আছি, একটা দিনে বয়সের কারণে আমরা আস্তে আস্তে আমাদের সরে যেতে হবে। যুব সমাজকে প্রাধান্য দিতে হবে সব সময়, ইতিহাসকে কখনো ভুল মনে করা যায় না। তাই আগামী দিনে বাস্তবতাকে সামনে রেখে আমরা কে কোন রাজনীতি করছি বড় কথা নয়, আমাদের সম্প্রীতির জন্য, আমাদের ঐক্যের জন্য, আমাদের একতার জন্য, আমাদের ইউনিটির জন্য আমাদের সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তবে আমরা আমাদের জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারবো। আর ক্যানিং পূর্ব নিয়ে তো আমি গর্ব করি যে ক্যানিং পূর্বের ছেলেদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যদি থাকে, শুধু ক্যানিং পূর্ব নয়, ভাঙড়টাকে চুটি মেরে ওদেরকে উড়িয়ে দিতে পারবো। এটা ভাঙড়ের ছেলেরাও তৈরি। আমি গর্বিত ভাঙড় বিধানসভাকে নিয়ে। ঠিক ক্যানিং পূর্ব যেভাবে লড়াই করে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একটা পরিবার। আমার তৃণমূল কংগ্রেসের ছেলেরা ভাঙড়ের নেতা থেকে কর্মী পেটে কাপড় বেঁধে লড়াই করছে। আজকে যেভাবে আমাদেরকে যেভাবে অসম্মান করে এই আইএসএফ বলি, বিজেপি বলি, তাদের কিছু সোশ্যাল মিডিয়ার টিম, তাদের কিছু ছেলেরা যে ধরনের ভাষা বলে, যে ভাষা কখনো শোনার মতো নয়। জানি না তাদের বাবা মা ঠিকঠাক মতো আছে কিনা, তাও ঠিক আমার জানা নেই। যে ধরনের কমেন্ট, যে ধরনের মন্তব্য, যে ধরনের নোংরা ভাষা ব্যবহার করে, একবার আমাদের সোশ্যাল মিডিয়ার কর্মীদের গায়ে কি একটু জ্বালা ধরে না? আমরা কেন সেখানে তার কমেন্টসের জবাব আমরা দিতে পারছি না? কেন পারি না? কেন দুর্বলতা দেখাই? লড়াইয়ের ময়দানে আমরা টিম সোশ্যাল মিডিয়া, কারণ আমাদের তো বিজেপির মতো কোটি কোটি টাকা নেই, আইএসএফ এর মতো বিজেপির টাকা নিয়ে রাজনীতি আমরা করি না। বিজেপির টাকা নিয়ে আইএসএফ এর কিছু নেতা, তাদের কিছু পেশাদার আছে, 4টে চ্যানেল কিনে রেখেছে, 20টা ইউটিউব কিনে রেখেছে, তারা প্রতিদিন আমাদের সম্পর্কে বাজে বাজে কথা বলে। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের ছেলেদের বলবো, যদি চোখে চোখ রেখে না লড়াই করতে পারি, তার সেই জায়গা থাকা উচিত নয়। আমাদের বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিন ধরে কলকাতা রাস্তায় বসেছিল কিসের জন্য?
মানুষ ভোট দেবে তার জন্য একটা সরকার আছে কেন্দ্রে, তারা মানুষের ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে, আর আরেকটা সরকার আছে রাজ্যে, সেই সরকার আজকের বাংলার মানুষকে, তৃণমূল কে, সিপিএম কে, বিজেপি কে, কংগ্রেস ঠিক নেই, তাদের ভোটাধিকার কিভাবে পাবে তার জন্য পরিবার, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে দিয়ে কলকাতার রাস্তায় ধর্ণা দিয়ে বলছে যে আমার মানুষের, বাংলার মানুষের অধিকার দিতে হবে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে। আপনি কার সঙ্গে থাকবেন? যারা আমাদের ভোট কেটে দিচ্ছে তাদের সঙ্গে, নাকি যারা ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করছে তাদের সঙ্গে? এটা আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। সেকেন্ডলি, আমি সকলকে বলবো, যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে, একটা গভীর পরিকল্পনা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে বক্তব্যে বলেছেন যে দিল্লিরা কামলা ফোন করে বলেছেন পরিকল্পনাটা অনেক গভীরে, ভোট হয়ে যাবে, ব্যাংক থেকে কেওয়াইসি চাইবে, সঙ্গে সঙ্গে বলবে ভোটার কার্ডটা দরকার। আপনি যখনই ভোটার কার্ডটা না দেখাতে পারবেন তখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেবে। আপনি যখনই ভোটার কার্ডটা না দেখাতে পারবেন হয়তো তখন এই খাদ্যসাথীর চালটা বন্ধ হয়ে যাবে। আপনি যখনই ভোটার কার্ডটা না দেখাতে পারবেন আপনার জমি, বাড়ি, রেজিস্ট্রি, বিক্রি, সেল সবকিছু বন্ধ হবে। এক গভীর পরিকল্পনা হয়তো কোনো একটি দিনে সিদ্ধান্ত নেবে যে যাদের ডিলিট হয়েছে তারা তো আর ভারতবর্ষের নাগরিক নয়, আসামের মতো তাদেরকে হয়তো জেলে তুলে নিয়ে চলে যাবে। এই ধরনের একটা নোংরা খেলা আমাদের দেশের সরকার, বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে এই নোংরা খেলা খেলতে চাইছে। আমাদের তার বিরুদ্ধে মানুষকে আমাদের সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। আমি মনে করি যে আমাদের ছেলেরা যারা সোশ্যাল মিডিয়া পৃথিবীর একটা মিডিয়া হলো পৃথিবীর একটা চারটে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। আমরা হয়তো বিজেপির মতো কোটি কোটি টাকা নেই, কিন্তু আমাদের মানুষ আছে, আমাদের তাকত আছে, আমাদের শক্তি আছে, আমাদের বুদ্ধি আছে, আমাদের কৌশল আছে, সবকিছুকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। 1 মাস 20 দিন, এই 49টা দিন যদি আমরা আমার সোশ্যাল মিডিয়ার টিম ক্যানিং পূর্বের যদি আমরা ঠিকঠাক মতো যদি করতে পারি, বিরোধীদের আমরা 100 গজ দূরে ঠেলে ফেলে দিতে পারবো। এটা আমরা নিশ্চিতভাবে আমরা মনে করি। কারা কারা যুব সাথীর ফর্ম ফিল আপ করেছে হাত তোলো তো দেখি। আচ্ছা, হাত নামাও। টাকা কারো ঢুকেছে হাত তোলো। আচ্ছা, আমি একজন হাত তুলেছে, টাকা ঢুকেছে। আচ্ছা, তুলে নিন। আমি তোমাদের বলি, আমাদের ভাঙড় ক্যানিং পূর্ব বিধানসভাতে প্রায় কম বেশি বোধহয় ক্যানিং পূর্বে সম্ভবত 22,000 কত না, আর একটু বেশি হবে বোধহয়, আর ভাঙড়েও একই রকম। হ্যাঁ, কোথায়? ক্যানিং টুয়ে 45, ভাঙড় একেও মনে হয় ওইরকম 40-45, ভাঙড় টুয়ে ওরকম 40-45, 42,000 বোধহয় সম্ভবত। প্রত্যেকটা রেজিস্ট্রেশন চলছে। ভিডিও থেকে যত তাড়াতাড়ি এরা রাত দিন করে রেজিস্ট্রেশন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী 7 দিনের মধ্যে প্রত্যেকের ব্যাংকে টাকা ঢুকবে। এটা একদম চ্যালেঞ্জ। এবং আমরা আমাদের এন্ড থেকে আমরা প্রত্যেকেরই ফোন করব। আমাদের একটা কলিং টিম আছে, যে কলিং টিম যারা যারা এই যুব সাথীতে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের প্রত্যেকেরই ফোন করে জানবে যে তাদের টাকাটা ঢুকেছে কিনা। যদি কারো টাকা না ঢুকে সঙ্গে সঙ্গে আমাদের এই কলিং টিমকে আপনি বলে দেবেন যে আমাদের টাকা ঢোকেনি, তাহলে নিশ্চিতভাবে আমরা সেই মতো করে ব্যবস্থা নেব। এবং আরেকটা শুনলে খুশি হবেন যে আমাদের সিএমআরওতে যে কলগুলো গিয়েছিল, এই গল্প করো না মাঝখানে, সিএমআরওতে যে কলগুলো গিয়েছিল ঘরের জন্য, সেই ঘর আমাদের এই দুটো বিধানসভায় কম বেশি 44,000 ঘর এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারও টাকা এই 2-1 দিনের মধ্যে গতকাল থেকে ঢুকতে শুরু করেছে। তারও টাকা আপনারা যারা আপনারা যারা আছেন বা পরিবারের যারা আছে বা যেখানে যারা আছে তাদের ব্যাংকেও টাকা ঢুকবে। যারা ভূমিহীন, যারা জমির ফর্ম ফিল আপ করেছিলেন, আমি গতকাল এটা আমি ফেসবুকে দেখলাম, আমি এখন সঠিক বলতে পারবো না, তাদের টাকাটাও এই মাসের মধ্যে ওই ল্যান্ডলেস ফার্মার মানে ভূমিহীন যারা কৃষক, ও তাই টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে। তাদেরও 4,000 করে টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও দিচ্ছেন।
ফলে আমার অনুরোধ, আজকে সরকার মানুষের পাশে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে।